আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলোর বাঁধন গল্পের 43 নাম্বার পার্ট। তো যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। কেটেছে মাসের পর মাস, পাল্টেছে সব কিছুই, তবু কাছের মানুষদের ভুলতে পারেনি কেউই। অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট, রোহিত মেঘলার মৃত্যু ও আলোর কমায় চলে যাওয়ার প্রভাব ভালোই পড়েছে দুই পরিবারে। মেঘলার বাবা মা মৃত্যু সইতে না পেরে তিনিও ইন্তেকাল করেছেন বহু আগেই। মাহিন কোনো মতো নিজের মাকে নিয়ে অন্য শহরে গিয়ে থাকছে, নয়তো স্বামী মেয়ের স্মৃতিতে তিনিও শেষ হয়ে যাবেন। ওই দিনের অ্যাক্সিডেন্টের পর আধার পুলিশের সাহায্য নিয়ে মাতাল ট্রাক চালককে ধরে জেলে ভরেছে। সাথে 3জন মানুষের জীবন নষ্ট করার জন্য কঠিন শাস্তির ব্যবস্থাও রয়েছে। এদের মতো কিছু কিছু লোক নেশাগ্রস্ত হয়ে যানবাহন চালিয়ে অন্যর মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেয়। এমন মানুষদের তো ওই যানবাহন দিয়ে চাপা দেওয়া উচিত। শুধু শুধু নিজের গাফিলতির কারণে অন্যর প্রাণ কেড়ে নেয়। মাহবুব রহমান ও নীলিমা রহমান বুকে পাথর চেপে রেখে নিজের ভাগ্যকে মেনে নিয়েছেন। তবে ছেলেকে হারিয়ে ওনারাও ভালো নেই। ছায়া মায়া চেষ্টা করছে স্বাভাবিক জীবনে ফিরে আসার, কিন্তু পারছে না। খারাপ মুহূর্তগুলো বারবার মনে এসে হানা দিয়ে ক্ষতস্থানে তাজা করে দেয়। তারা এতদিন যে স্কুল কলেজে যায়নি সেটা হিসেব নেই। এই তো গত 3 মাস আগে থেকে যেতে শুরু করেছেন। মতিউর রহমান ও আলিয়া রহমানকে কোনো মতো নিজেদেরকে শক্ত করে রেখেছেন, নয়তো পরিবারকে সামলাবে কিভাবে? সবাই যদি এভাবে ভেঙে পড়ে তাহলে কি করে চলবে? হাসপাতালে সবাই মিলে সপ্তাহে একবার করে আলোকে দেখতে যায়। সময়ের সাথে সাথে মেয়েটার শরীরের ক্ষতস্থান মিশে গেলেও চোখ মেলে তাকায়নি। আর না একটু নড়াচড়া করেছে, কেমন পুতুলের ন্যায় সারাক্ষণ শুয়ে থাকে। মাঝে মধ্যে চোখের কার্নিশ বেয়ে অশ্রু পড়তে দেখা যায়, বিশেষ করে যখন তার কাছে পচা সের থাকে। তখন মানুষ দিনের বেলা না থাকলে পারলেও সারা রাত থাকে। এই কয়েক মাসের মধ্যে একবারের জন্য খানবাড়িতে রাত কাটায়নি। সবসময় হাসপাতালে অর্ধাঙ্গিনীর পাশে বেড়ে থেকেছে। কখনো কখনো মেয়েটাকে দেখতে দেখতে পুরো রাতও পার করে দেয়। খুব ইচ্ছে করে মেয়েটার বুকের মাথা রেখে চুপটি করে থাকে। আধারের মধ্যে বেশ পরিবর্তন এসেছে। সে আগের থেকে বেশি গম্ভীর হয়ে গেছে, সাথে ক্ষিপ্তও হয়েছে। কেউ কিছু বললে সে সেট করে ওঠে। দাদা যেন শ্বশুরবাড়ির লোক ব্যতীত কারোর সাথে ঠিকমতো কথা বলে না। এমনকি ভার্সিটিতেও সেই স্ট্রিট হয়ে গেছে। কেউ পড়ায় অমনোযোগী হলে বা পরীক্ষার সময় উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করলে সোজা ফেল করে দেয়। সাথে কঠিন কঠিন বাক্য তো রয়েছেই। আগের থেকে এখন বেশি সকল স্টুডেন্ট স্যারকে ভীষণ ভয় পায়। আলোর বন্ধু মহলদের কিছু জানানো হয়নি। তারা খোঁজ নিলে বলা হয়েছে আলো তার স্বামীর কাছে গিয়েছে কয়েক মাসের জন্য। শুধু শুধু ছেলে মেয়েদের কষ্ট দিয়ে লাভ নেই, এতে পড়ালেখার ক্ষতি হবে। আজকাল ভার্সিটিতেও থাকতে ইচ্ছে করে না আধারের, কারণ যেখানে তাকাই সেখানে মেয়েটার স্মৃতি মনে পড়ে। এই যে প্রতিদিন ক্লাসে প্রবেশ করা মাত্রই লাস্ট বেঞ্চের দিকে তাকায়, মেয়েটা ওখানে বসে থেকে বান্ধবীদের সাথে ফাঁসফুস করতো আর তার বকা শুনতো। বাগানে গেলে মনে হয় মেয়েটা তার চোখের সামনে ফুল চুরি করার চেষ্টা করছে। ক্যাম্পাসের দিকে তাকালে শুনতে পায় মেয়েটা গিটার নিয়ে গান গাইছে। সে কতবার যে আড়াল থেকে মেয়েটার মিষ্টি কণ্ঠের গান শুনেছে তার কোনো হিসাব নেই। কফি খেতে খেতে 5 তলা থেকে আর মেয়েটার খিলখিল করে হাসতে দেখা যায় না। এই পুরো ভার্সিটিতে মেয়েটার কত স্মৃতি রয়েছে, অথচ আজ সেই উড়ন্ত পাখিটাই নেই। আধার দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখের চশমা পরে করিডোর দিয়ে হাঁটতে শুরু করলো। হঠাৎই কিছু একটা দেখা পা জোড়া স্থির হয়ে গেল। একটা মেয়ে চুলের বিনুনি চেপে ধরে আছে একটা ছেলে। মেয়েটা নিজের বিনুনি ধরে টানাটানি করছে আর ছেলেটা বকছে। এই দৃশ্য দেখে আধার আনমনে হাসলো। সেও তো তার বইয়ের মাথা চুল ধরে টানাটানি করত। মেয়েটাকে বিরক্ত করতে তার আলাদাই মজা লাগতো। আর এখন সে প্রতিটা মুহূর্ত সব কিছু মিস করে, হয়তো একটু বেশি। ভার্সিটি শেষে সন্ধ্যার দিকে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে হাসপাতালে যায় আধার। সুবহান খানও মাঝে মধ্যে তার নাত বউকে দেখতে আসেন এবং গল্প করে যান। ওনার সাথে কয়েকবার তাহমিনা খানও এসেছিলেন। তিথি বাড়িতে আসলে আগে হাসপাতালে আসে, তারপর ভাবির সাথে একা একা বকবক করে সময় কাটায়। রাত কয়েকবার এসেছিল, তবে বড় ভাইয়ের বর্তমানে এই খবরটা একদিন কানে যাওয়ার পর আর আধার নার্সের সাথে রাগারাগি করেছিল, কারণ সে সাফ সাফ জানিয়ে দিয়েছে আলোর কেবিনে সে ব্যতীত অন্য পুরুষজনে না প্রবেশ করে। এমনকি সে লেডি ডক্টরের অধীনেও মেয়েটাকে রেখেছেন। ভিআইপি ডাবল বেডের কেবিন সহ 2জন নার্সকে দিয়েছে, যেন তারা সারাদিন মেয়েটার পাশে থেকে দেখাশোনা করে। এর জন্য প্রতি মাসে মোটা অঙ্কে টাকা দেয়, অথচ তার কথায় খেলাপ করেছে। নার্সরা নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে। পরবর্তীতে আর এমন হবে না বলে জানায়। আধার তখন শেষবারের মতো একটা সুযোগ দেয়। তারপর থেকে শুধু আলোয়ার বাবা আর চাচা আর দাদা যান ব্যতীত কোনো পুরুষকে ঢুকতে দেয়নি। আধার কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। 2জন নার্স তাকে দেখে চুপচাপ বেরিয়ে গেল। আধার এগিয়ে এসে বেডের পাশে টি টেবিলের উপর রাখা ফুলদানি থেকে গাছে ফুল বের করে তাজা গোলাপটা রেখে দেয়। তারপর অর্ধাঙ্গিনীর কাছে বসে ঝুঁকে এসে পুরো চেহারায় ঠোঁট ছুঁয়ে দিল এবং শুকিয়ে যাওয়া ঠোঁটের কোণে শব্দ করে চুমু খেয়ে বলল, আমাকে মিস করছিলে? আমি তোমাকে বড্ড মিস করছিলাম। মেয়েটার কোনো সারা শব্দ নেই। সে তো নিথর হয়ে শুয়ে আছে বেডে,
পরনে হাসপাতালে পোশাক, কোমর পর্যন্ত পাতলা চাদরটা টেনে দেওয়া, এক হাতে স্যালাইন চলছে। পুরো নিস্তব্ধ রুমের মধ্যে শুধু হার্টবিট মাপান মেশিন থেকে বিপ বিপ শব্দ ভেসে বেড়াচ্ছে। আদার মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীর কণ্ঠেই বলল, আর কত মাস এইভাবে শুয়ে থাকবে? 5টা মাস কি বেশি নয়? এইবার তো উঠে পড়ো মিস কালো। আমাকে অনেক শাস্তি দিয়েছ, আর দিও না। আমি যা সইতে পারছি না। আমাদের এই অনাকাঙ্ক্ষিত দূরত্ব আমাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে। আমি তোমাকে চাই, খুব করে তোমাকে চাই। আদার কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থেকে বুকের উপর মাথা রাখলো, তারপর আলতো হাতে জড়িয়ে ধরে শব্দ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চোখ দুটো বুঝে ওই স্পষ্ট সুরে বিড়বিড় করে বলল, আপনার স্বামী আপনাকে ছাড়া ভালো নেই মিসেস খান, একটুও ভালো নেই। এই পচা হামিটাকের জন্য হলো ফিরে আসুন, নয়তো দেখা যাবে আপনার বিরহে আমি দম আটকে মরে যাব। তখন আপনি আবার বলবেন নিজের বউকে ছেড়ে পালিয়ে গেছি, অথচ এই আপনিটাকে আমাকে ছেড়ে এখানে দিব্যি ঘুমিয়ে আছেন। এতে যে আমার কষ্ট হচ্ছে, বড্ড বেশি কষ্ট হয়। মিসেস খান, আপনার কি কষ্ট হচ্ছে না? একটু তুমি পুনরায় আওড়ালো, জান তুমি কি আমাকে অনুভব করতে পারছো নাকি ভুলে গেছো? আদার কিছুক্ষণ চুপ থেকে আবার ডেকে উঠল, জান আমার ডাকে সাড়া দিবে না? প্রতি উত্তর কিছু শুনতে পেল না আধার, শুধু বুক চিরে বেরিয়ে এলো এক দীর্ঘ নিঃশ্বাস। একই সাথে আলোর বন্ধ চোখের কার্নির বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। আজ শুক্রবার হয় আধার বাড়িতে এলো। সে প্রতি সপ্তাহে একবার করে আসে দাদাজানের জন্য, আবার বিকেলে নয়তো সন্ধ্যায় ফিরে যায় হাসপাতালে। আলোর টুনাটুনি ছায়াকে দিয়েছে, কারণ এখানে তাদের খেয়াল রাখার মানুষ নেই। শেফালি চাচি রান্নাঘর নিয়ে ব্যস্ত থাকে, আবার তিনি রাতে চলে যান। একবার তো খবর পেয়েছিলেন তাহমিনা খান বাচ্চাদের মেরেছে, ওনার রুমে ঢুকে নাকি বিরক্ত করছিল। এটা শোনা মাত্রই দুইজনকে রহমান বাড়িতে রেখে এসেছে, কারণ সে চায় না তার প্রিয় মানুষটির শখের জিনিসের কিছু হোক। আর তার বিশ্বাস আছে ছায়া কখনোই তার আপুর শখের জিনিসকে অবহেলা করবে না। তার আর মায়াকে কাছে দুটো খরগোশের ছানা রয়েছে, তাদের সাথে থাকছে আর সময়ের সাথে সাথে বড় হচ্ছে। আদার ড্রয়িং রুমে প্রবেশ করে দেখলো সুবাই তাহমিনা খান সুবাহান খানও একজন ঘটক বসে আছে। আদার বেশি মাথা ঘামালো না। হতে পারে তাহমিনা ওনার ছেলের জন্য মেয়ে দেখছে, নয়তো মেয়ের জন্য পাত্র দেখছে। সে এখন আর খুব বেশি এই পরিবারের মধ্যে নাক গলায় না, নিজেকে বড্ড দূরে সরিয়ে নিয়েছে, কারণ আজকাল তার সব কিছু অসহ্য লাগে। ইচ্ছে করে সারাক্ষণ এই মেয়েটার কাছে গিয়ে বসে থাকতে। দিন শেষে ওইটা তার শান্তির জায়গা। দাদু ভাই, নাতবউ কেমন আছে? দাদাজানের কথায় আদার মাথা এলোমেলো চুলগুলো ঠিক করতে করতে বিড়বিড় করে বলল, আমাকে ছেড়ে তোমার নাতবউ ভালোই আছে। সুবহান খান দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। বড় নাতের মলিন মুখটা দেখে তার খুব কষ্ট হয়। ছেলেটা কি খায় না খায় কিছুই জানে না। সপ্তাহে একবার করে এখানে এলে সে কোনো মতে একটু খাবার নিজের হাতে জোর করে খাইয়ে দেয়। এই কয়েক মাসে আধার অনেকটা শুকিয়েছে। কত রাজ্যে নির্ঘুম কাটিয়েছে সেটাও হিসেব নেই। হৃদয়টা ক্ষত বিক্ষত হলেও বাহিরে ঠিক নিজের শক্ত দেখানোর চেষ্টা করে, অথচ ছেলেটা আগের থেকে বেশি ছন্নছাড়া হয়ে গেছে। আদার শার্টের দুটো বোতাম খুলে সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় পিছন থেকে তাহমিনা খান ডেকে উঠলেন, তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। আদার পিছনে না তাকিয়ে বলুন। আর কয়দিন এভাবে থাকবে? নিজের ভবিষ্যতের কথা এবার চিন্তা করো। আমি এইভাবে ঠিক আছি, তুমি ঠিক থাকলে এই সংসার ঠিক নেই। এই বাড়িতে বৌমার প্রয়োজন। আপনার ছেলেকে বিয়ে দিয়ে বউ নিয়ে আসুন। এত বাধা দিয়েছে কে? রাজশবে নিজের কেরিয়ারের দিকে মন দিয়েছে, আর ও এখন বিয়ে করতে চায় না, তাই তোমার জন্য মেয়ে দেখেছি। আদার ঘাড় ঘুরিয়ে তাকে কপাল কুঁচকেই বলল, আমার জন্য মেয়ে দেখেছেন মানে? আপনি কি ভুলে গিয়েছেন আমি একজন বিবাহিত পুরুষ? ওই জীবন্ত লাশের জন্য আর কত অপেক্ষা করবে? যদি কখনো ফিরে না আসে তখন? আধারের চোয়াল শক্ত হলো। সে এগিয়ে এসে কাচের টেবিল তুলে ফ্লোরের মাঝে এক আছাড় মারল। সঙ্গে সঙ্গে কাজগুলো ভেঙে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। তাহমিনা খান ও ঘটক সাহেব চমকে উঠে দাঁড়ালেন। সুবহান খান চুপচাপ বসে থাকলো, কারণ তিনি আগে থেকে জানতেন এমন কিছু হবে। আমার বউ শুধু কোমায় আছে, ও মরে যায়নি। আর এতে যদি বিয়ের শখ, তাহলে আপনি বিয়ে করুন না। আপনার সো-কল্ড স্বামী তো কবেই মারা গেছে। আধার দাঁতে দাঁত চেপে কথাগুলো বলে উঠল। তাহমিনা খান চিল্লিয়ে বলে উঠলেন, তুমি কি বলছো? একবার ভেবে বলেছো? আমি কেন বিয়ে করব? আমি তোমার বাবাকে ভালোবাসি, ওনাকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসতে পারি না। তাহলে আমাকে কোন মুখে বিয়ে করতে বলেছেন? একটু বিবেকে বাঁধলো না? আপনি যেমন আপনার স্বামীকে ভালোবাসেন, তেমন আমিও আমার বউকে ভালোবাসি। তার জন্য শুধু এই কয়টা মাস কেন, বছরের পর বছর আমি অপেক্ষা করতে প্রস্তুত। এই অপেক্ষা করতে করতে যদি বুড়োও হতে হয়, তাহলেও আই ডোন্ট কেয়ার। নেক্সট টাইম আমাকে কিছু বলার আগে 10 বার ভেবে নেবেন। কথাগুলো বলে আদার হনহনিয়ে দোতলায় উঠে গেল। কিছু একটা ভেবে হঠাৎই থেমে গিয়ে নিচে তাকিয়ে ঘটককে উদ্দেশ্য করে বলল, এই যে ঘটক মশাই, আপনি এখান থেকে যাবেন নাকি ডাইনিং টেবিলে আপনার মাথায় ভাঙবো? এহেন কথা শুনে ঘটক সাহেব শুকনো ঢোক গিলে তড়িঘড়ি করে ছবিগুলো নিজের পোল্টনার মধ্যে ঢুকিয়ে চলে গেল।
আপনি দেখলেন বাবা আপনার বড় নাতি দিন দিন কতটা বেয়াদব হচ্ছে? সুবহান খান শান্ত গলায় বললেন, আমি তোমাকে আগেই মানা করেছিলাম এমনটা না করতে। ছেলেটা সারাক্ষণ সাপের মতো ফুসফুস করে, একটু ভালো কথা বললে স্যাত করে ওঠে। আর রাগের কথা তো নাই বললাম, আজকাল আমার সাথে ঠিক মতো কথা বলে না। আমার নাতি এখন ভালো নেই ছোটো বৌমা। ও যে পরিস্থিতিতে রয়েছে সেখানে এমন অদ্ভুত ব্যবহার করা কিছু অস্বাভাবিক কিছু। ও আগে থেকে অদ্ভুত ছিল, শুধু ধৈর্য ধরে থাকতো, কিন্তু এখন তার ধৈর্য নেই বললেই চলে। তাই এমন বদমেজাজি হয়ে গেছে। তুমি সব কিছু জেনে শুনে যদি ক্ষিপ্ত সাপের লেজ ধরে টানাটানি করো তাহলে তো সুবল খেতেই হবে। তাই বলছি এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, নয়তো ভবিষ্যতে অনেক পস্তাবে। কথাগুলো বলে সুবহান খান সেখান থেকে চলে যান, আর তাহমিনা খান ফুঁসতে ফুঁসতেই থাকলেন। আধার লম্বা শাওয়ার নিয়ে বারান্দায় দাঁড়িয়ে থেকে সিগারেট ফুঁকছে। এটা 4.5 মাস ধরে খাওয়া শুরু করেছে, তবে খুব একটা বেশি খায় না। যখন মন খুব খারাপ অতিরিক্ত কষ্ট অনুভব করে তখন খায়, কিন্তু আজকের কেন জানি সিগারেট টানতেও ভালো লাগছে না। সে নাক মুখ দিয়ে ধোঁয়া বের করে আগুন নিভিয়ে ছুঁড়ে মারল, তারপর খোলা নীল আকাশের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, আদার খান যখন একবার কাউকে ভালোবেসে ফেলেছে তখন শেষ নিঃশ্বাস অবধি তাকেই ভালোবাসে যাবে। তুমি চাইলেও আমি তাকে ছাড়বো না, বরং আমি দেখি তুমি আর কতদিন আমার ভালোবাসা পরীক্ষা নাও। চলবে গাইস, পরবর্তী পার্টও এই চ্যানেলে আপলোড করা আছে, সবাই দেখে নিন। ধন্যবাদ সবাইকে।